দেড় কোটি টাকার জন্য আমরা ফিজকে হারিয়ে ফেলেছি। দেখেন, প্রথমত আসি যে মোস্তাফিজুর রহমানকে পাওয়ার জন্য এমএস ধোনি যেটা বলছে এবং দুঃখ প্রকাশ করছে যে ভাই আমাদের দরকার ছিল ফিজকে। এবং আপনি যদি খেয়াল করেন যে চেন্নাই সুপার কিংসের প্লেয়ার স্কোয়াডটা যদি দেখতে পারেন তাহলে ফিজের কোয়ালিটি কোনো বলার নাই। সো এখান থেকে এমএস ধোনির এই চেন্নাই সুপার কিংস বড্ড একটা ঝামেলার মধ্যে পড়ে যাবে, সেটা আপনি ধরে রাখেন। কেননা চেন্নাই সুপার কিংসে মাতিসা পাতিরানা ছিলেন এবং ধোনির অনেক ক্লোজ ছিলেন পাতিরানা এবং মোস্তাফিজুর রহমান, যারা কিনা কম্বিনেশনে চেন্নাই সুপার কিংস একটা ভালো দল হয়ে উঠেছিল। কিন্তু দিন শেষে একটা কথাই হয়ে গেছে যে ভাই আমার পাতিরানা আমার মোস্তাফিজের খুব বড্ড বেশি প্রয়োজন, অন্যথায় আপনি চেন্নাই সুপার কিংস কখনোই আশা করতে পারেন না। একটা কথা কি ভাই, প্রথম যে মোস্তাফিজের অনেকে এক্সপেক্টই করে নাই যে এই 9 কোটি টাকা তার হয়তো বেশি হয়ে গেছে, তিনি নাকি 2 কোটি টাকা বিক্রি হতো। ভাই আমি একটা কথা বলি, প্রথমত আসেন যে মোস্তাফিজুর রহমানের লিস্টটা কত নম্বরে ছিল। লিস্ট ছিল 104 নম্বরে, পাতিরানা ছিল 31 32 এরকম সামথিং। সো এমনটা যদি হয় মোস্তাফিজুর রহমানের যদি 25 নম্বরে থাকতো 20 নম্বরে থাকতো তাহলে দেখতেন হয়তো বা রেকর্ড তালিকায় 2 নম্বর অবস্থান করতো। এখন একটা কথা আপনার মধ্যে রয়ে যাবে যে তিনি এনওসি পাবেন কি। হ্যাঁ, এই বিষয়ে একদম ক্লিয়ার কাট হয়ে গেছে, তিনি এনওসিটা পেতে যাচ্ছেন। সো এই বিষয়ে আমি একটু সাধুবাদ জানাতেই পারি। সো মোস্তাফিজুর রহমানের বর্তমান প্রেক্ষাপট যদি দেখেন, আইএলটি টি20তে কি করতেছে, মানে আনবিলিভেবল দুর্দান্ত পারফরমেন্স। এবং এই পারফরমেন্স দিয়ে তিনি বর্তমানে আইএলটি টি20 মধ্যে সব থেকে ভালো একটা অবস্থানে বর্তমানে রয়েছে, যেটা আমি দেখতেছি, আপনি দেখতেছেন। আপনি যদি স্কোয়াডটা কলকাতারটা দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন তাদের বোলিং লাইন আপটা, অ্যাকচুয়ালি বোলিং লাইন আপটা দুর্দান্ত। এর থেকে ভালো বোলিং লাইন আপ হয়তো হতে পারেন আপনি কাকে ঠেকাবেন। আপনি ভারুণ চক্রবর্তী স্পিনে যদি দেখতে চান, আপনি ভারুণ চক্রবর্তীর সাথে রয়েছে সুনীল নারায়ণ, আপনি কার বল খেলতে চাইবেন বলেন। আপনি ভারতীয় বলার রয়েছে, এছাড়া পাতিরানাকে বল খেলতে চাইবেন, কখনোই খেলতে চাইবেন না। আপনি মোস্তাফিজের বল খেলতে চাইবেন, কখনোই খেলতে চাইবেন না। এবং ভেরিয়েশন মালা হার্ষিদ রানাও রয়েছে। সো কথা একটা ইম্প্যাক্ট প্যাকেজ বলা চলে এবং সেই ইম্প্যাক্টের মধ্যে ঘি ঢালতে পারে মোস্তাফিজের সাইড বেঞ্চে বসে যাওয়া। ইতিমধ্যে আপনারা সবাই জানেন হার্ষা ভোগলেকে সবাই চেনেন। হার্ষা ভোগলে কোন ধরনের ধারাভাষ্যকার তাও জানেন। তিনি একটা ক্লিয়ার করে দিয়েছে ভাই রবম্যান পালকে যদি আপনি একাদশের বাইরে রাখেন তাহলে কিন্তু পাতিরানা এবং মোস্তাফিজ দুইটাকেই একাদশে চান্স দিতে পারেন। সো আপনি কি মনে করেন যে মোস্তাফিজ আদৌ কি কলকাতার একাদশে থাকবে কিনা একটু কমেন্ট করে জানাই দিবেন। এবং একটা মজার বিষয় আমার কাছে এখানে খুবই ভালো লাগছে যে মোস্তাফিজুর রহমানকে নিয়ে যেভাবে ট্রল হচ্ছে, হ্যাং ট্যাং অনেক কথা, যে ভাই মোস্তাফিজ 10 কোটি টাকা না, মোস্তাফিজ 15 কোটি টাকা পাওয়ার যোগ্যতা রাখে বলে আমি মনে করি আইপিএলে। কিন্তু দিন শেষে ওই যে এটা থাকবেই, এটা ক্রিকেট হিস্ট্রিতে এটা চলে। আমার মোস্তাফিজকে নিয়ে বড্ড বেশি প্রাউড করি যে মোস্তাফিজুর রহমান একটা বাংলাদেশের নাগরিক হিসেবে 9 কোটি টাকা পাবে এবং মোস্তাফিজ চেন্নাইকে মিস করবে কিনা আমি একটু আপনার মুখ থেকে জানতে চাই। আপনার মূল্যবান কমেন্টটি করে যাবেন, ধন্যবাদ। এবং মোস্তাফিজুর রহমান কি আদৌ কলকাতায় না থাইকা যদি দিল্লি অথবা চেন্নাইতে থাকতো, আমার ব্যক্তিগত মতে খুবই ভালো হইতো, খুবই বড্ড বেশি ভালো হইতো। আপনার কি মনে হয় একটু কমেন্ট করে জানাই দিবেন, ধন্যবাদ।